গল্প শুরু হয় দক্ষিণ কোরিয়ায়, যেখানে একটি গোপন ল্যাব পরিচালনা করা হচ্ছে, যেখানে ভয়ঙ্কর জিন পরীক্ষা করা হচ্ছে। সেখানে শিশুদের ব্যবহার করা হয় পরীক্ষার বিষয় হিসেবে, তাদের ঠান্ডা মাথার হত্যাযন্ত্রে পরিণত করার চেষ্টা চলছে। অবিশ্বাস্যভাবে তারা সফলও হয়, এক একজন সুপার অ্যাসাসিন তৈরি হতে থাকে। কিন্তু শীর্ষ কর্মকর্তারা হঠাৎ আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভয় পায় এই অতিমানবীয় ক্ষমতাসম্পন্ন শিশুরা একদিন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই তারা প্রকল্পের প্রধান ডক্টর বেকে নির্দেশ দেয় ক্লিন আপ প্ল্যান চালানোর জন্য। একে একে সব শিশুদের সরিয়ে ফেলা হয়। তবুও একটি ছোট মেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সিকিউরিটি ক্যাপ্টেন মিস্টার চই একটি টিম নিয়ে তাকে খুঁজে বের করার মিশনে নামেন, কিন্তু তারা শুধু আরেকজন পরীক্ষার শিকার শিশুকে ধরে ফেলে। ডক্টর বিকে তখন মিস্টার চইকে কড়াভাবে বকাঝকা করে এবং বিষয়টি এভাবেই ছেড়ে দেয়। তার চোখে ওই মেয়েটি মাত্র ৮ বছরের একটি শিশু। যদি ওষুধ না পায় যা তাকে নিয়ন্ত্রণ করে, তাহলে পালিয়ে থাকতেই সে মারা যাবে। তাই এমন পারফেক্ট টেস্ট রেজাল্ট হারিয়ে যাওয়াটা তার কাছে শুধু দুঃখের বিষয়। এদিকে মেয়েটি সারা রাত ধরে দৌড়াতে থাকে। শেষ পর্যন্ত ক্লান্তিতে সে একটি খামারের কাছে অচেতন হয়ে পড়ে যায়। একজন কৃষক গরুকে খাওয়ানোর সময় রক্তে ভেজা একটি শিশুকে দেখতে পায়। সে ভয়ে চিৎকার করে ওঠে, দ্রুত তার স্ত্রীকে ডাকে এবং শিশুটিকে কোলে তুলে বাড়িতে নিয়ে যায়। ডাক্তার এসে পরীক্ষা করে জানায় তার শরীরে গুরুতর মানসিক ট্রমা হয়েছে, কিন্তু শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল আছে। দুঃখজনকভাবে সেই মেয়েটির অতীতের কোনো স্মৃতি থাকে না। দয়ালু খামারের স্ত্রী তাকে অসহায় অবস্থায় দেখে নিজের সন্তান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। সেই দিন থেকে তার নতুন নাম রাখা হয় জোন। এক লাফে ১০ বছর কেটে যায়। জোন বড় হয়ে এক অসাধারণ কিশোরীতে পরিণত হয়, ভদ্র, যত্নশীল এবং ক্লাসের সেরা ছাত্রীদের একজন। কিন্তু তার শরীর সবসময় দুর্বল, প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। তার কাঁধে এখনও একটি নম্বরের দাগ রয়ে গেছে, যেটা ছিল তার পুরনো পরীক্ষার পরিচয়পত্রের নম্বর। সম্প্রতি তার মাথা ব্যথা আরও বেড়ে যায়। ডাক্তার জানায় তার হাতে আর মাত্র ৩ মাস সময় আছে বাঁচার। তার বেঁচে থাকার একমাত্র আশা হল তার আসল বাবা মায়ের কাছ থেকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। কিন্তু জোন জানে না তারা কে, কোথায় আছে। এদিকে পরিবারের জীবন আরও কঠিন হয়ে পড়ে। দেশের অর্থনীতি খারাপ হয়ে যায়, গরুর মাংসের দাম পড়ে যায়। খামার বাঁচাতে তার বাবা বিশাল ঋণ নিতে বাধ্য হয় এবং কম দামে গরু বিক্রি করতে থাকে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন তার মা ডিমেনশিয়ায় আক্রান্ত হন, কিন্তু চিকিৎসার টাকা তাদের নেই। জোন তার দত্তক বাবা মাকে সাহায্য করতে চায়, মৃত্যুর আগে তাদের ঋণ শোধ করতে চায়। তাই সে জিনিয়াস ব্রেন স্পেশালিস্টদের খুঁজতে থাকে। তার সবচেয়ে ভালো বন্ধু হল মুংহি, যার বাবা একজন পুলিশ অফিসার। একদিন স্কুলে যাওয়ার পথে মুংহি তাকে একটি খুব জনপ্রিয় ট্যালেন্ট শো এর কথা বলে। সেখানে পুরস্কার হিসেবে রাখা হয়েছে ৫০০ মিলিয়ন ওয়ান, এক বিশাল অঙ্কের টাকা। জোন আগে কখনো এসব জিনিসে আগ্রহী ছিল না, কিন্তু এবার পরিবারের কষ্ট কমানোর জন্য সে কোনো দ্বিধা না করেই ট্যালেন্ট শোতে অংশ নেবার সিদ্ধান্ত নেয়। সে দেখতে খুবই সুন্দর, তার কণ্ঠ অসাধারণ, আর সে এমনকি ম্যাজিকও দেখাতে পারে। তার দারুণ পারফরমেন্সে সে বিচারকদের মন জয় করে ফেলে এবং খুব দ্রুত অনলাইনে ভাইরাল হয়ে যায়। কিন্তু খবরটা যখন তার দত্তক বাবা মা জানতে পারে, তারা খুশি হয় না, বরং ভয় পেয়ে যায়। তারা চিন্তা করে মানুষ তাকে ঈর্ষা করবে এবং একদিন সে হয়তো তাদের ছেড়ে চলে যাবে। আর সত্যিই তখনই ডক্টর বায়েক এই বিশেষ মেয়েটির দিকে নজর দেয়। সে খুব ভালো করেই বুঝতে পারে এটা কোনো সাধারণ ম্যাজিক নয়, এটা আসলে এক ধরনের অতিপ্রাকৃত ক্ষমতা। এইবার সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে জোনকে ফিরিয়ে আনতে হবে। কিছুদিন পর মেয়েরা সিওলে একটি প্রতিযোগিতার জন্য ট্রেনে ওঠে। পথে মুংহি উত্তেজিত হয়ে জোনের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে থাকে। সে নিজেকে জোনের ম্যানেজার বলে ঘোষণা করে এবং পুরস্কারের টাকার 50-50 ভাগ দাবি করে। তাদের সামনে বসে থাকা এক সুদর্শন ছেলে হেসে ফেলে। তার নাম গুংজা, ডক্টর বায়েকের পাঠানো এক কিলার। সে বন্ধুসুলভভাবে জয়নকে অভিবাদন জানায়, এমনকি তার কোড নামও উচ্চারণ করে, দ্য উইচ। কিন্তু জয়ন পুরোপুরি বিভ্রান্ত। সে কিছুই বুঝতে পারে না। সে গুংজাকে চেনে না, আর সে যা বলছে তার কিছুই সে বুঝতে পারে না। ধীরে ধীরে গুংজা ধৈর্য হারিয়ে ফেলে এবং তার হাত তুলে জয়নকে মারার চেষ্টা করে। জয়নের চোখে পানি এসে যায়। ঠিক তখনই মুনগির রেগে চিৎকার করে ওঠে, আর পুরো ট্রেনের যাত্রীদের দৃষ্টি তাদের দিকে চলে আসে। গুংজা হঠাৎ হেসে ফেলে, যেন সবকিছুই মজা। সে শুধু একটা সাধারণ বাই বলে সেখান থেকে চলে যায়। কিন্তু ট্রেন থেকে নামার মুহূর্তেই সে এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়। একজন মানুষের সাথে তার কাঁধ ধাক্কা লাগে। সেই মানুষটি কোনো ক্ষমা চায় না, বরং অসভ্য আচরণ করে। গুংজার ধৈর্য এবার পুরোপুরি শেষ হয়ে যায়। এক হাতেই সে সেই মানুষটিকে সহজে পরাজিত করে, তারপর তাকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়। সিওলে পৌঁছে জয়ন দৌড়ে স্টুডিওতে যায়, হাঁপাতে হাঁপাতে। তবুও সে দারুণ পারফরমেন্স দেয় এবং কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। কিন্তু প্রতিযোগিতার পর জয়ন আবার ভয়ানক মাথা ব্যথা ভোগ করে, এবার আগের চেয়েও বেশি। সে অনুভব করে তার সময় খুব দ্রুত শেষ হয়ে আসছে। টিলি স্টেশন থেকে বের হওয়ার সময় হঠাৎই কালো পোশাক পরা কয়েকজন লোক হাজির হয়। তারা জোর করে বলে তাদের জয়নের সাথে কথা বলতেই হবে। মুনগি সঙ্গে সঙ্গে বিপদের গন্ধ পেয়ে যায় এবং দ্রুত জয়নকে টেনে একটা ট্যাক্সিতে তুলে পালিয়ে যায়। গাড়িতে বসে জয়ন কিছুই বুঝতে পারে না। সে কি অপরাধ করেছে, কেন সবাই তাকে খুঁজছে। ঠিক তখনই ট্রেনের সেই ছেলেটি গুংজা আবারও তাদের সামনে এসে হাজির হয়। গুংজা ঠান্ডা গলায় জয়নকে নির্দেশ দেয়, এখনই বাড়ি ফিরে যাও। তারপর সে আরও ভয়ঙ্করভাবে একটা কথা যোগ করে, তোমার দত্তক বাবা মা বৃদ্ধ মানুষ, তাদের হঠাৎ কিছু হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। জয়ন আতঙ্কিত হয়ে পড়ে। সে দৌড়ে বাড়ির দিকে ছুটে যায়।
এবং মুনগিকে বলে তার বাবা পুলিশ অফিসারকে ফোন করতে। কিন্তু তার আগেই গুংজা জয়নের খামারে পৌঁছে যায়। সে ইতিমধ্যে সব তথ্য খুঁজে বের করেছে। জানা যায় জয়নের দত্তক বাবা একজন সাবেক আর্কিটেক্ট ছিলেন এবং তার ছেলে ও নাতি একসাথে একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায়। এখন সে স্পষ্টভাবে বুঝতে পারে এই বৃদ্ধ দম্পতিকে ব্যবহার করেই তারা জয়নকে নিয়ন্ত্রণ করতে চায়। কিছুক্ষণ পর জয়ন বাড়ি পৌঁছায়। সে দেখে একটা পুলিশ গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, আর পুরো বাড়ি অন্ধকার। তার হৃদয়ে দ্রুত ধড়ফড় করতে থাকে। সে ভেতরে দৌড়ে ঢুকে যায়, কিন্তু সেখানে যা দেখে তা তার আতঙ্ককে ভেঙে দেয়। তার বাবা শান্তভাবে পুলিশের বন্ধুর সাথে বসে দাবা খেলছে। তখনই সে প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলে। বের হওয়ার আগে পুলিশ অফিসার তাকে গম্ভীরভাবে সতর্ক করেন, এই লোকগুলো খুবই বিপজ্জনক। এর আগেই তিনি তাদের আইডি চেক করেছিলেন এবং কিছু অস্বাভাবিক তথ্য পেয়েছিলেন। ডেটাবেসে শুধু একটাই তথ্য দেখা যায়, তারা সবাই আমেরিকান, এর বাইরে আর কিছু নেই। জয়ন আরও বিভ্রান্ত হয়ে পড়ে। আসলে তারা কি চায়? সেই রাতেই গুংজা এবং তার লোকেরা একটা পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করে। ধীরে ধীরে সত্যিটা প্রকাশ পায়। তারা সবাই যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছে এবং তাদের উদ্দেশ্য হল সেই পুরনো পরীক্ষায় অংশ নেওয়া সব গবেষককে এক এক করে মুছে ফেলা। পরের দিন ডক্টর বায়েক খবরটা পড়ে সন্তুষ্টিভাবে হাসে। তারপর সে মিস্টার চুইয়ের সাথে দেখা করে। সে জানায় সে শীঘ্রই ইউএস হেডকোয়ার্টারে ফিরে যাবে এবং মিস্টার চুইকে কিছুদিন বিদেশে ছুটি নিতে বলে। মিস্টার চুই সঙ্গে সঙ্গে বুঝে যায়। সে আবারও জিন এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে চায়। সে তাকে সতর্ক করে, জয়ন একটা মনস্টার, তাকে কেউ কন্ট্রোল করতে পারবে না, তাকে বাঁচতে দেওয়া যাবে না। কিন্তু ডক্টর বায়েক এসব কথায় কোনো গুরুত্ব দেয় না, বরং সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যেন সে আর তার পথে না আসে। এইভাবে তাদের সম্পর্ক সম্পূর্ণ ভেঙে যায়। মিস্টার চুই অন্য একটা গ্রুপে যোগ দেয়, কিন্তু সেই গ্রুপের উদ্দেশ্যও আলাদা নয়। তারাও জয়নকে চায়। তারা তাকে কেটে চিড়ে পরীক্ষা করতে চায়, তার শরীর ও মস্তিষ্ক বিশ্লেষণ করতে চায়। কারণ জোয়েনই সেই পারফেক্ট টেস্ট সাবজেক্ট যার মাধ্যমে সেরা হত্যাযন্ত্র তৈরি করা সম্ভব। আরও ভয়ঙ্কর বিষয় হল মিস্টার চুই নিজেও জোয়েনকে দরকার বলে মনে করে তার ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া হাতের চিকিৎসার জন্য। সেই রাতেই মুনঘি জোয়েনের বাড়িতে থেকে যায়। মধ্যরাতে হঠাৎ করে সে পানি খেতে ঘুম থেকে উঠে পড়ে। মুনঘি পিছনে ঘুমাচ্ছে, আর জোয়েন আবারও তীব্র মাথা ব্যথায় কুঁকড়ে আছে বিছানায়। ঠিক তখনই কালো পোশাক পরা একদল লোক নিঃশব্দে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। জোয়েন যেন বিপদটা টের পায়, কিন্তু সে নিজের ঘর থেকে বের হতেই একটি বন্দুক সরাসরি তার মাথায় ঠেকিয়ে দেওয়া হয়। তারা মুনঘিকে ধরে ফেলে এবং তাকে জিম্মি বানিয়ে জোয়েনকে বাধ্য করার চেষ্টা করে। আঘাতপ্রাপ্ত মুখের এক লোক জোয়েনকে বলে সে নাকি উইচ এবং তার কারণে সে প্রায় মারা যেতে বসেছিল। কিন্তু জোয়েন এখনও নিজের নির্দোষতা দাবি করে। সে কাঁদতে কাঁদতে বলে সে সেই মানুষ নয় যাকে তারা খুঁজছে। লোকটি ধৈর্য হারিয়ে ফেলে এবং নির্দেশ দেয় মুনঘিকে মেরে ফেলো। নিজের বন্ধুকে মৃত্যুর মুখে যেতে দেখে জোয়েন আর নিজেকে ধরে রাখতে পারে না। হঠাৎই তার ভেতরের কিছু ভেঙে যায়। সে দ্রুত বন্দুকটি ছিনিয়ে নেয় আর চোখের পলকে একে একে সব কালো পোশাকের লোককে শেষ করে ফেলে। তারপর সে সেই আঘাতপ্রাপ্ত লোকটিকে দেওয়ালে ছুঁড়ে ফেলে ঠান্ডা গলায় বলে, তোমার সমস্যা আমার সাথে, আমি বারবার বলেছি তুমি ভুল মানুষকে ধরেছ। কয়েক সেকেন্ডের মধ্যেই সে বাকি সবাইকে শেষ করে দেয়। সবকিছু থেমে গেলে জোয়েন নিজের হাতের দিকে তাকায়। রক্তে ভেজা হাত দেখে সে এক মুহূর্তের জন্য জমে যায়। মুনঘি ভয়ে ধীরে ধীরে পেছনে সরে যায়। ঠিক তখনই গুংজা হাততালি দিতে দিতে হেসে ঢোকে। অসাধারণ, তোমার স্মৃতি কি ফিরছে? সে ব্যঙ্গ করে বলে। বিভ্রান্ত জোয়েন রেগে গিয়ে জিজ্ঞেস করে তারা আসলে কারা এবং কি চায়। কিন্তু গুংজা শুধু ঠান্ডা হাসে। সে তাকে উপহাস করে বলে, ভালো অভিনয় করছ। তারপর সে মুনঘির দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি কি কখনো খেয়াল করেছ জোয়েনের মধ্যে কিছু অস্বাভাবিক আছে? সে ব্যাখ্যা করতে শুরু করে। জোয়েন প্রতিদিন খামারে কাজ করে, পড়াশোনার সময় প্রায় নেই, তবুও সে সব পরীক্ষায় প্রথম হয়। শুধু তাই নয়, সে গান, আঁকা, এমনকি অভিনয়ও অসাধারণ। কারণ এসব কিছুই স্বাভাবিক নয়, সংস্থার মাধ্যমে এগুলো তার ভেতরে ইনস্টল করা হয়েছে। তারপর গুংজা নিজের কপালের দাগ দেখায়। সে বলে এটা জোয়েনেরই কাজের চিহ্ন। এই কথাগুলো শুনে জোয়েনের মাথার ভেতরে ভাঙা ভাঙা স্মৃতি ভেসে ওঠে, কিন্তু সে পুরো কিছুই মনে করতে পারে না। গুংজা আর কথা না বাড়িয়ে আদেশ দেয় সে যেন তাদের সাথে যায়। সে হুমকি দেয় যদি সে না যায় তাহলে তার বাবা মা আর মুনঘি ক্ষতিগ্রস্ত হবে। নির্দোষ মানুষদের রক্ষা করতে এবং সত্য জানতে জোয়েন বাধ্য হয়ে তাদের সাথে যায়। কিছুক্ষণ পর তারা একটি পরিত্যক্ত ভবনে পৌঁছায়। সেখানে আগে থেকেই ডক্টর বায়েক অপেক্ষা করছিল। জোয়েনকে একটি ভয়ঙ্কর অপারেশন রুমে নিয়ে গিয়ে একটি সার্জিক্যাল চেয়ারে বেঁধে ফেলা হয়। একমুখী কাঁচের ওপাশে ডক্টর বায়েক দাঁড়িয়ে উত্তেজিতভাবে তাকে অভিবাদন জানায়। সে জোয়েনকে তার তৈরি সবচেয়ে নিখুঁত সৃষ্টি বলে সম্বোধন করে। জোয়েন কাঁপা গলায় জিজ্ঞেস করে সে কোথায় আছে আর কেন তার সাথে এটা করা হচ্ছে। ডক্টর বায়েক কোনো উত্তর দেয় না। সে তার লোকদের নির্দেশ দেয় একটি ইঞ্জেকশন দিতে। এক মুহূর্তেই জোয়েনের মাথার ভেতরে ভাঙা ভাঙা স্মৃতিগুলো একসাথে যুক্ত হয়ে যায়। 10 বছর আগে ডক্টর বায়েক একটি গোপন জিন এক্সপেরিমেন্ট চালিয়েছিল। উদ্দেশ্য ছিল মানুষের মোটর নার্ভ ও সহিংস প্রবৃত্তি বাড়ানো। সে মৃত্যুদণ্ডিত্ব প্রাপ্ত সবচেয়ে ক্রূর অপরাধীদের মস্তিষ্কের স্নায়ু শিশুদের মধ্যে প্রতিস্থাপন করেছিল। আর জোয়েন ছিল সেই শিশু যার সাথে এই পরীক্ষার সর্বোচ্চ সামঞ্জস্য পাওয়া যায়। তার ভেতরে এমন ক্ষমতা তৈরি করা হয়েছিল যাতে সে মন দিয়ে বস্তু ভেঙে আবার গঠন করতে পারে। তার স্মৃতি অসাধারণ, আর যুদ্ধ দক্ষতা স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি উন্নত।
কিন্তু যত বেশি সে পারফেক্ট হতে থাকে ততই ওপরের কর্তৃপক্ষ আতঙ্কিত হয়ে পড়ে। তারা এমন একটি অস্ত্র তৈরি করেছিল যেটি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই তারা সব পরীক্ষার শিশুদের একে একে মুছে ফেলার নির্দেশ দেয়। কিন্তু জোয়েন পালিয়ে যায়। আর সেই থেকেই ডক্টর বায়েক গত 10 বছর ধরে তাকে খুঁজে চলেছে, কারণ সে সহ্য করতে পারে না যে তার তৈরি সুপার হিউম্যান একটি সাধারণ শান্ত জীবন যাপন করছে। গুংজা এবং তার লোকেরাও সেই একই পরীক্ষার প্রোডাক্ট, অর্থাৎ জিন এক্সপেরিমেন্টের সৃষ্টি। তাদের আইকিউ অনেক বেশি, শরীরও অত্যন্ত শক্তিশালী, কিন্তু তারা সবসময় জোনের থেকে এক ধাপ পিছিয়ে থাকে। এখন তারা ডক্টর বায়েকের সবচেয়ে ভয়ঙ্কর হত্যার হাতিয়ারে পরিণত হয়েছে। অন্যদিকে কালো পোশাকের লোকেরা এসেছিল মিস্টার চৈয়ের পক্ষ থেকে। মিস্টার চৈ নিজেও প্রথম প্রজন্মের একটি পরীক্ষার সাবজেক্ট, এক ধরনের ব্যর্থ সংস্করণ। তাই সে জোনের মস্তিষ্ক পরীক্ষা করতে চায়, যাতে সে কোনোভাবে নিজের বাঁচার উপায় খুঁজে পায়। যেমন যেমন জোনের স্মৃতি ফিরে আসতে থাকে, তার মাথা ব্যথা আরও তীব্র হয়ে ওঠে, মনে হয় মাথা ফেটে যাবে। ডক্টর বায়েক ব্যাখ্যা করে যে জোনের শরীর ইতিমধ্যেই তার সীমায় পৌঁছে গেছে। সে দুর্বল দেখাচ্ছে কারণ সে নিজের শরীরের কার্যক্ষমতা ইচ্ছাকৃতভাবে কমিয়ে রেখেছিল, যাতে উপসর্গ নিয়ন্ত্রণে থাকে। চিকিৎসা না পেলে তার শরীর থেকে সব ছিদ্র দিয়ে রক্ত বের হবে এবং সে ভয়ঙ্কর যন্ত্রণায় মারা যাবে। এরপর ডক্টর বায়েক আবার একটি ইঞ্জেকশন দিতে নির্দেশ দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে জোনের মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায়, ব্যথা চলে যায় আর তার ক্ষমতা আবার ফিরে আসে। এই বিশেষ সিরম শুধু তার জন্যই তৈরি করা হয়েছে, কিন্তু এর প্রভাব মাত্র 1 মাস স্থায়ী হয়। এরপর আরেকটি ডোজ না নিলে তার উপসর্গ আরও দ্রুত খারাপ হবে। স্পষ্ট হয়ে যায় যে ডক্টর বায়েক এই ওষুধ ব্যবহার করে জোনকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে চায়। হঠাৎই জোন হেসে ফেলে, ঠান্ডা ব্যঙ্গের সুরে বলে, হ্যালো ডাক্তার, অনেকদিন পর দেখা হলো। গুঞ্জা বুঝতে পারে খুব দেরি হয়ে গেছে, তারা আসলে জোনের ফাঁদেই চলে এসেছে। ডক্টর বায়েক কিছু করার আগেই জোন নিজেকে মুক্ত করে ফেলে এবং 1 সেকেন্ডের মধ্যে একজন গার্ডকে নিঃশেষ করে দেয়। সে ডক্টর বায়েককে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু বুলেট প্রুফ কাঁচ গুলি আটকে দেয়। আতঙ্কিত হয়ে ডক্টর বায়েক পুরো ভারে স্লিপিং গ্যাস ছেড়ে দেয়। কিছুক্ষণ পর যখন গ্যাস সরে যায়, দেখা যায় ঘরে জোন নেই আর সব গার্ড মৃত। পরের মুহূর্তেই জোন যেন এক ছায়ার মতো ডক্টর বায়েকের পেছনে হাজির হয় এবং তার মাথায় বন্দুক ঠেকায়। এত নিখুঁত এক এক্সপেরিমেন্ট জোন কখনোই সত্যিকারের স্মৃতি হারাতে পারে না। সে জানত তার দত্তক বাবা মা তাদের আসল ছেলে ও নাতিকে হারানোর পর তাকে কখনোই ফেলে দেবে না। তাই সে পালিয়ে যাওয়ার পর ইচ্ছা করে খামারে অচেতন হওয়ার অভিনয় করেছিল, যাতে তারা তাকে উদ্ধার করে। এরপর সে ধীরে ধীরে বিশ্বের সেরা ব্রেন সায়েন্টিস্টদের খুঁজে বের করতে থাকে, শুধু ডক্টর বায়েকের অবস্থান জানার জন্য। কিন্তু সময় ফুরিয়ে আসছিল, তাই তাকে আরও দ্রুত, আরও ঝুঁকিপূর্ণ পরিকল্পনা নিতে হয়। ডক্টর বায়েককে তার কাছেই আসতে বাধ্য করা। ট্রেনে গুংজার সাথে দেখা হওয়ার মুহূর্তেই সে বুঝেছিল পরিকল্পনা কাজ করছে। প্রথমে সে সবাইকে মেরে ফেলতে প্রস্তুত ছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে ডক্টর বায়েক এমন একটি ওষুধ তৈরি করেছে যা তার জীবন কিছুটা বাড়াতে পারে। এই তথ্য পুরো পরিস্থিতি বদলে দেয়। ডক্টর বায়েককে সব ব্যাখ্যা করার পর জোন আবার বন্দুক তোলে এবং বাকি সিরামটি বের করে দিতে বাধ্য করে। এদিকে মিস্টার চৈ একটি ভাড়াটে বাহিনী নিয়ে হঠাৎ ভবনে আক্রমণ করে। তারা চারদিকে অন্ধভাবে গুলি চালাতে থাকে, গুংজা এবং তার টিমকে লক্ষ্য করে। কিন্তু সুপার হিউম্যানদের সাথে লড়াই কখনোই সহজ নয়। মিস্টার চৈ খুব ভালো করেই জানে তাদের মারার একমাত্র উপায় হল মাথায় নিখুঁত গুলি করা। গুংজা অবশ্য যুদ্ধ নিয়ে খুব একটা চিন্তিত নয়, তার একমাত্র লক্ষ্য ডক্টর বায়েককে খুঁজে পাওয়া। গোলাগুলির শেষ হলে দেখা যায় কেবল এক ঠান্ডা মুখের নারী অ্যাসাসিন বেঁচে আছে। তার হাতে ডাবল ব্লেড আর গতি এতটাই ভয়ঙ্কর যে সে একাই পুরো স্কোয়াডকে প্রায় সহজেই শেষ করে দেয়। অন্যদিকে ভবনের আরেক অংশে জোন ডক্টর বায়েককে টেনে নিয়ে লুকানো সিরমের খোঁজ করতে থাকে। ঠিক তখনই গুংজা হঠাৎ তাকে অ্যাম্বুশ করে, কিন্তু সে স্পষ্টভাবেই জোনকে অবমূল্যায়ন করে। জোন একের পর এক চড় মারে, যেন সে তার সাথে খেলছে। কারণ জোনের ক্ষমতা এখন প্রায় অবিশ্বাস্য। তার আছে সুপার স্ট্রেংথ, সুপার স্পিড, দ্রুত হিলিং, টেলিপোর্টেশন, এমনকি সে মন দিয়ে বস্তু নাড়াতে পারে। গুঞ্জা শেষবারের মতো জনের মাথায় গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সে মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, মৃত্যুর মুখে পড়ে যায়। ঠিক তখনই মিস্টার চৈ আবার সেখানে হাজির হয় এবং জনের কাঁধে গুলি করে। ডক্টর বায়েক এতে ভীষণ খুশি হয়ে যায় এবং আদেশ দেয়, একসাথে দুটো মনস্টারকে শেষ করো। কিন্তু সে কথা শেষ করার আগেই এক ধারালো ড্যাগার তার গলায় ঠেকানো হয়। নারী অ্যাসাসিনটি তাকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে মিস্টার চৈ গুলি চালিয়ে তাকে থামিয়ে দেয়। সে ডক্টর বায়েককে বাঁচানোর জন্য নয়, বরং নিজেই তাকে হত্যা করতে চায়। নারী অ্যাসাসিন আবারও রাগে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু মিস্টার চৈ তার চেয়ে উচ্চ স্তরের এক কিলার। খুব সহজেই সে তাকে অচেতন করে ফেলে। পরের মুহূর্তেই জন হঠাৎ তার পেছনে উপস্থিত হয়। খালি হাতে সে মিস্টার চৈকে মাটিতে আছাড় মেরে ফেলে এবং তার ঘাড় ভেঙে দেয়। এদিকে গুঞ্জার শেষ চেষ্টা হিসেবে একটি সিরামের বোতল তুলে ধরে, বলে বাকি সিরামটি কন্ট্রোল রুমের সেফে লক করা আছে। নারী অ্যাসাসিন ধীরে ধীরে উঠে দাঁড়ায়। জনের আসল ক্ষমতা কতটা শক্তিশালী তা নিজের চোখে দেখতে চায়। জন তার ইচ্ছা পূরণ করে, সে এক হাতেই নারী অ্যাসাসিনের মাথা চূর্ণ করে ফেলে। গুঞ্জা দ্রুত বন্দুক তুলে জনকে লক্ষ্য করে, কিন্তু সে বুঝতে পারে তার শরীর আর নড়ছে না। জন ইতিমধ্যেই তার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। শেষ পর্যন্ত সে আর প্রতিরোধ করে না, শান্তভাবে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে।
জন তার কাছ থেকে সদর দপ্তরের অবস্থান জানতে চায়, সে ড্রাগের ফর্মুলা চায়, কিন্তু গুংজা নীরব থাকে, তাই জন তাকে সেখানেই শেষ করে দেয়। সবাইকে হত্যা করার পর জন বাকি থাকা ড্রাগ নিয়ে রক্তে ভেজা ল্যাব থেকে বেরিয়ে আসে। সে বাড়ি ফিরতে চায়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দেখে বাড়ি ইতিমধ্যেই পুলিশের দ্বারা ঘিরে ফেলা হয়েছে। পরে সে হাসপাতালে তার মায়ের সাথে দেখা করে। তাকে রক্তে ভেজা অবস্থায় দেখে তার বাবা অবাক হয় না, কারণ তারা আগেই তার ভয়ঙ্কর ক্ষমতা সম্পর্কে জানত। তার বাবা স্বীকার করে যে একসময় সে জনকে দত্তক নেওয়ার জন্য অনুশোচনা করেছিল, এমনকি তাকে দূরে পাঠানোর কথাও ভেবেছিল। কিন্তু তার মা বিশ্বাস করতেন, ভালোবাসা দিয়ে বড় করলে সে একজন ভালো মানুষ হয়ে উঠবে। এই কথা জনকে গভীরভাবে নাড়িয়ে দেয়, কিন্তু সে জানে এখন আর তার থাকার জায়গা নেই। বিদায়ের আগে সে বাকি সব ড্রাগ তার মায়ের হাতে দিয়ে দেয়, আর নিজের কাছে শুধু 2টি বোতল রাখে। দূর থেকে সে মুনগির দিকে হাত নাড়ায়, তারপর নীরবে অন্ধকারে মিলিয়ে যায়। 3 মাস পরে একজন নারী কিছু ফাইল উল্টে দেখছে, যেগুলো সেই পরীক্ষার সাবজেক্টদের নিয়ে। হঠাৎই জন তার সামনে হাজির হয়। এই নারী হল ডক্টর বায়েকের যমজ বোন, ড্রাগের আসল নির্মাতা। জন তাকে ফর্মুলা দিতে বাধ্য করতে থাকে। ঠিক তখনই তার পাশে হঠাৎ একটি মডিফাইড সুপার সোলজার উপস্থিত হয়। আর এখানেই আমাদের মুভির প্রথম এপিসোড শেষ হয়।